আজকে আমরা শিখব হিসাব সমীকরণ। তো এই হিসাব সমীকরণটি আমাদের সাথে খুবই পরিচিত, যে এ ইকুয়াল টু এল প্লাস ও এ। এখানে এ বলতে আমরা কি বুঝি? অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এল হচ্ছে লাইবিলিটিস, আর লাইবিলিটিস মানে হচ্ছে দায়। ও ই হচ্ছে ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো সব একটা ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো সম্পদ আছে বা যত টাকার সম্পদ আছে, ঠিক একইভাবে এই টোটাল সম্পদগুলো তোমার দায় এবং মালিকানা সত্ত্বের সমান। তো আমরা যখন বাংলায় বলি যে হিসাব কয় প্রকার? 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, আর হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তো একটু খেয়াল করো, এখানে আমরা সম্পদটি দেখতে পাই। আমাদের সম্পদের জন্য কি আছে? একটা চিহ্ন আছে এ। দায়ের জন্য একটা চিহ্ন আছে এল, আর মালিকানা সত্ত্বের জন্য চিহ্ন হচ্ছে ও ই। এখন প্রশ্ন হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য কোনো চিহ্ন নেই। অর্থাৎ যখন আমরা বাংলায় বলি হিসাব কয় প্রকার? 5 প্রকার। আর যখন আমরা গাণিতিক ভাবে বলি তখন আমাদের চিহ্ন থাকে 3টি: এ, এল, আর ও ই, অর্থাৎ 3টি চিহ্ন। তাহলে আমাদের যে 2টি হিসাব এখানে দেখা যায় না, অর্থাৎ আয় এবং ব্যয় এখানে দেখা যায় না। তাহলে আয় আর ব্যয় কোথায় হবে? এখন আমরা হিসাবের ক্ষেত্রে আয় ব্যয়কে তো বাদ দিতে পারি না, আয়কে ব্যয়কে বাদ দিয়ে হিসাব করা যায় না। তো সেক্ষেত্রে খেয়াল রাখবার, আয় এবং ব্যয় দুটোই কিন্তু মালিকানা সত্ত্বে হবে। তবে এরা আশ্রয়ের মতো, এরা স্থায়ীভাবে মালিকানা সত্ত্ব নয়। এরা যখনই আয় আর ব্যয় দেখবে কি করবে? মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত করবে। ঠিক আয় মালিকানা সত্ত্বকে কি করবে? বৃদ্ধি করবে, আর ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বা কমাবে। তো আমরা একটু দেখে এই সমীকরণটিকে যদি আমরা একটু বড় করে লিখি, দেখো খেয়াল করো, আমরা ধরো এইটাকে এখানে লিখলাম আর সমচিহ্ন একটু দূরে দিলাম, এল এবং ও এ একটু দূরে দূরে লিখলাম আমরা। এই যদি আমার কি হয় সমীকরণ, তাহলে এই যে এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে অ্যাসেট, সম্পদগুলা। তাহলে একটু খেয়াল করো, আহ এখান থেকে আমরা একটা ঘর করে নিতে পারি অনেকটা হাতে। দেখো এখানে আমার কি আছে খেয়াল করো, এ হচ্ছে অ্যাসেট বা সম্পদ সমূহ। তো সম্পদ তো আমার একটা নয়, এখানে যে কোনো সম্পদ, নগদ হইতে পারে, ব্যাংক হইতে পারে, দেনাদার হইতে পারে, আসবাবপত্র, যন্ত্রপাতি, যে কোনো সম্পদ হতে পারে। তা আমরা ধরে মনে করি এখানে একটা নগদ বা এই যে ব্যাংক, দেনাদার, অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে নির্ভর করবে ওই প্রশ্নের উপরে। তুমি যে অঙ্কটির সমাধান করতেছ ওই অঙ্কটির উপর নির্ভর করবে এই সমীকরণের কয়টি ঘর হবে। তোমার সমাধানকৃত অঙ্কের যদি নগদ থাকে তুমি নগদ একটা ঘর নিবা, ব্যাংক থাকে ব্যাংকের একটা ঘর নিবা, এইভাবে আসবাবপত্র থাকলে সম্পদের দিকে আসবাবপত্রের একটা ঘর নিলা। এখানে যদি তোমার দায় থাকে, পাওনাদার থাকে, তাহলে দায়ের নিচে একটা ঘর নিলা। আর মূলধনের জন্য ঘর একটাই, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে মালিকানা সত্ত্বে আমরা আগে বলছি আয় ব্যয়ও অন্তর্ভুক্ত হবে। একটু খেয়াল করো, প্রথম যদি তোমাকে এই সমীকরণ ভালোভাবে পাইতে হয় তাহলে তোমাকে প্রথম শর্ত হচ্ছে জাবেদা জানতে হবে। আর জাবেদা যদি ভালোভাবে জানার জন্য আমার পূর্বের যে ভিডিওগুলো আছে ওখান থেকে জাবেদাগুলো ভালো করে শিখে রাখবে। আমি এখানে সাধারণত আমার জাবেদা শেখানোর মূল উদ্দেশ্য নয়, আমি জাবেদার উপর ভিত্তি করে সমীকরণটি বুঝাবো। তো এখানে আমার এই সমীকরণ সম্পর্কে ধারণা দেওয়া, আর কিছু না। এবার আসো, সম্পদ পাশে তুমি সম্পদের ঘরগুলো নিলা,
দায়ের নিচে এই যে পাওনা দান বা ঋণ এই জাতীয় দায়গুলো থাকতে পারে। দায় নিলাম, মালিকানা সত্ত্ব, মূলধন নিয়েছে। এটি হচ্ছে জাবেদা করার পরে তোমাকে দেখতে হবে কোন কোন হিসাব আছে। সম্পদ, যে কোনো সম্পদ যদি তোমার সামনে পড়ে, তুমি সম্পদগুলোকে বাম পাশে দায় পড়লে এল এর নিচে, এবং মালিকানা সত্ত্বের জন্য একটাই ঘর, সেটা হচ্ছে মূলধন। এবার আসো যে প্রত্যেকটি জাবেদা বা প্রত্যেকটি লেনদেন কি করে, কমপক্ষে দুইটি জায়গায় আঘাত করে, অর্থাৎ প্রভাব ফেলে দুইটি হিসাবে, অর্থাৎ অথবা একই হিসাবে দুইবার কি করে প্রভাব ফেলে। মনে করো এই যে তুমি ব্যাংকে জমা দিছো, তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংকে 5,000 টাকা বাড়লো, নগদ 5,000 টাকা কমলো, এইরকম। তো এখানে একটু খেয়াল রাখো, আমি দুইটি লেনদেন লিখি, এই দুটির মাধ্যমে দুটি নিয়ম দেখবো আমরা। এরপর মনে করো তুমি পণ্য ক্রয় করলে, তাহলে তোমার পণ্য ক্রয় করলে ধরো ক্রয় হিসাব ডেবিট, আর নগদে পণ্য ক্রয় করছো, তাহলে নগদান ক্রেডিট। তাহলে আমার এই যে নগদ টাকা চলে গেল, আমরা নগদের ঘরে লিখলাম 5,000, আর ক্রয় ব্যয় আমি আসলে এখানে উদাহরণ হিসাবে দেখাইতেছি যে ব্যয় মূলধনের ঘরে হয়। তো এখন খেয়াল করো, এই যে প্রথম লেনদেনটি আমাদের সমান চিহ্নের একই পাশে হয়েছে, সমান চিহ্নের একদিকে বাম দিকে হয়েছে দোনো টাকা। তাহলে এক্ষেত্রে মনে রাখবা যে যখন এক পাশে হয় তখন একটি যোগ হলে আরেকটি বিয়োগ, অথবা এই পাশে হইতে পারতো। মনে করো টাকাটা এই ঘরে আর এই ঘরে হলো, তাও তো কি সমান চিহ্নের ডান পাশে, অর্থাৎ সমান চিহ্নের একদিকে যখন দুটি টাকাই বসবে, তখন একটি যোগ একটি বিয়োগ। যেমন এখানে এইটা যোগ এটি বিয়োগ। আবার ঠিক যখন উভয় পাশে হবে, লেনদেনটি যদি উভয় পাশে হয়, তাহলে যোগ হলে দোনোটি যোগ, আবার বিয়োগ হলে দোনোটি বিয়োগ। একটি যোগ একটি বিয়োগ এটা হওয়ার সুযোগ নেই। মনে করো এই যে টাকা চলে, এটা বিয়োগ হয়েছে, তাহলে এটাও কি হবে, বিয়োগ হবে। তো সাধারণত এখানে আমি সমীকরণ সম্পর্কে একটা বেসিক কিছু কথা বললাম। আমাদের পরবর্তী পর্ব থেকে আমাদের সমীকরণের মূল কাজগুলো, প্র্যাকটিক্যাল যে লেনদেন দ্বারা সমীকরণ শিখবো আমরা ইনশাল্লাহ। এখন এ পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।